হিস্ট্রি একটা গল্প আছে, যেটা হচ্ছে হরপ্পান সিভিলাইজেশন থেকে শুরু করে 1947। দেখো কিভাবে হিস্ট্রিটা লিঙ্কড হচ্ছে। দেখো প্রথমত হচ্ছে এই অস্ট্রালোপিথেকাস। অস্ট্রালোপিথেকাসের নাম তোমরা জানো। অস্ট্রালোপিথেকাস হচ্ছে একদম আদি মানব গোষ্ঠী। এই অস্ট্রালোপিথেকাস এভলিউশনের পর্যায়ে কোথায় গেছিল? হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। আমরা জানি আমাদের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। তাহলে এই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স যে হয়েছিল, একটা বিরাট এভলিউশন হয়েছিল। এই এভলিউশনে দুটো এভলিউশন বেসিক্যালি হয়। একটা কি? বায়োলজিক্যাল চেঞ্জ, একটা বায়োলজিক্যাল চেঞ্জ হয়, আর একটা কি? কালচারাল কালচারাল চেঞ্জ হয়। ঠিক আছে? তাহলে এই বায়োলজিক্যাল চেঞ্জের মধ্যে কি কি হচ্ছে যদি আমি একটু দেখি, তাহলে ছোট্ট করে দেখো, মাথার খুলির পরিবর্তন হচ্ছে না? আগে আগে এই অস্ট্রালোপিথেকাস এদের মাথাটা কি ছিল? অনেক বড় ছিল। হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এই যে মানব গোষ্ঠী, তাদের মাথার সাইজটা ছোট হয়ে গেল। ব্রেনের সাইজটা কি হয়ে গেল? আরো বেড়ে গেল। মাথার সাইজ কমে গেল কিন্তু ব্রেনের সাইজটা বেড়ে গেল। ব্রেনের সাইজটা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধিমত্তা ব্যাপারটা বেড়ে গেল হোমো সেপিয়েন্স গোষ্ঠীর মধ্যে। শুধু মাথার খুলিরই পরিবর্তন হয়েছিল? আগে মানুষ কি বেঁকে বেঁকে হাঁটতো, সোজা হয়ে দাঁড়াতে পারতো না। তাহলে এই যে সোজা হয়ে দাঁড়ানোর চেঞ্জটা কি চেঞ্জ? বায়োলজিক্যাল চেঞ্জ। শুধু সোজা হয়ে দাঁড়ানো না, প্রত্যেকটা পেশি থেকে শুরু করে প্রত্যেকটা হাড় প্রচন্ড ভাবে কি হয়? শক্তিশালী হয়। সেই জন্য মানুষ দৌড়াতে শেখে, সোজা হয়ে দাঁড়াতে শেখে এবং আলটিমেটলি শিকার ধরতে শেখে। তাহলে এইটা কেন সম্ভব হয়েছে? কারণ এই বায়োলজিক্যাল চেঞ্জটা হয়েছে অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে? তো আমরা যদি দেখি কালচারাল চেঞ্জের কথা, তাহলে কালচার গুলো কিরম ভাবে চেঞ্জ হচ্ছে। দেখো আজকে আমরা এত ভালো সুসংগঠিত ভাবে কথা বলতে পারছি, তাহলে কি ভাষার আবিষ্কারটা কে শেখে? ল্যাঙ্গুয়েজটা এরাই তৈরি করে। আলটিমেটলি এই যে ফায়ার, মানে যে আগুনের যে আবিষ্কারটা, এই আগুনের আবিষ্কার করার পরে কিন্তু মানুষকে আর পেছনের দিকে তাকাতে হয়নি। তাহলে এই যে আলটিমেটলি কি করলো? ভাষার আবিষ্কার শিখলো, ফায়ার দিয়ে অনেক কাজ করা শিখলো, এগ্রিকালচার শিখলো, চাকার আবিষ্কার শিখলো। মানে এগুলো কেন শিখেছে? নিজেদের পরিশ্রম কমানোর জন্য কালচারটা ডেভেলপ করেছে। এই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এই যে চেঞ্জটা সমগ্র পৃথিবীতে হয়েছিল, সেটা এশিয়া থেকে শুরু করে আফ্রিকা, আমেরিকা, সমস্ত মহাদেশে হয়েছিল, তাই না? তাহলে এই যে সমস্ত মহাদেশেই কি আমরা পাচ্ছি? আমরা এই এভিডেন্স গুলো পাচ্ছি, বায়োলজিক্যাল এভিডেন্স এবং কালচারাল এভিডেন্স। কিভাবে পাচ্ছি? আমরা এক্সক্যাভেশনের থ্রু দিয়ে পাচ্ছি। মানে কি? আমরা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কি করছি? খনন কার্য করছি, এক্সক্যাভেশন করছি। এবার খনন কার্য করার পরে আমাদের কি কি দেখতে পাচ্ছি? আমরা আমরা এইসব এভিডেন্স দেখতে পাচ্ছি। এই বায়োলজিক্যাল এভিডেন্স, এখান থেকে আমরা বায়োলজিক্যাল এভিডেন্স পাচ্ছি যে এদের হাড়টা এরকম ছিল, এদের হাড়টা পরবর্তীকালে এদের হাড়টা এরকম হয়েছে। তো আলটিমেটলি বায়োলজিক্যাল এভিডেন্স গুলো দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? কালচারাল এভিডেন্স দেখতে পাচ্ছি। এই কালচারটা কিভাবে ডেভেলপ করেছে তার টোটাল জিনিসটা কিন্তু আমরা এইসব সাইট থেকে পাচ্ছি। এবার এই যে সমগ্র পৃথিবীতে এই অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এর যে চেঞ্জটা হয়েছিল, সেম জিনিসটা চেঞ্জ হয়েছিল কোথায়? ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডার এলাকাতে। ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতে কি? এই যে সিন্ধু নদ এবং তার যে 5টা নদী, জেসিআরবিএস, ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ। এই যে 5টা নদী ছিল, আর এটা কি ইন্দাস। ইন্দাসের যে 5টা শাখা নদী, এই এই জায়গাতেও কি হয়? একটা এভলিউশনের স্পষ্ট রূপ আমরা দেখতে পাই 1921-এ। অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স এর মাঝে যে স্টেজ গুলো রয়েছে, এটা অনেক আগে, অনেক কোটি কোটি বছর আগে। তো সেগুলো কোথায় পাচ্ছি আমরা? এই এক্সক্যাভেশন করে। কোথায় এক্সক্যাভেশন করছি? ইন্ডিয়া এবং পাকিস্তান বর্ডার এলাকাতে কি করছি? এক্সক্যাভেশন করছি। তাই আমরা কি করছি? আমরা এই সাইট গুলোকে আবিষ্কার করছি। এটার নাম হরপ্পা। হরপ্পায় কি করছি? আমরা এক্সক্যাভেশন করছি। আমরা এটার নাম মহেঞ্জোদারো। মহেঞ্জোদারোয় কি করছি? এক্সক্যাভেশন করছি। এটার নাম কি? এটার নাম কালীবঙ্গান। কালীবঙ্গানে কি করছি? এক্সক্যাভেশন করছি। এটার নাম কি? লোথাল। তো এরকম ভাবে কি করছি? বিভিন্ন সাইট গুলো কি খোরাখুরি করার পরে আমরা বিভিন্ন কি পাচ্ছি? বায়োলজিক্যাল এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ কালচারাল এভিডেন্স। এই দুটো জিনিসই আমরা পাচ্ছি, তাই না? এবার দেখো, এবার আমরা কি? আমরা এই জিনিসগুলোকে কি করলাম? আমরা এরকম ভাবে সাজালাম। কি করলাম? এটা সাইটের নাম 1 2 3 4। এটা হরপ্পা, মহেঞ্জোদারো, চানহুদারো, সুতকোজেন্দার, লোথাল, কালীবঙ্গান, সুরকোটাডা, ডোলাভিরা। এরকম ভাবে কি করলাম? আমরা সাজালাম। তারপর আমরা কি করলাম? আমরা দেখছি যে হ্যাঁ, এটা কোন নদীর তীরে অবস্থিত, কোন জায়গাটায় বেসিক্যালি পাওয়া গেছে, আলটিমেটলি কে আবিষ্কার করেছে, এই জায়গাগুলো থেকে আমরা কি কি পাচ্ছি।
এবং এই জিনিসগুলো থেকে আমরা কি করছি, ইনফারেন্সটা কি এর। ধরো আমরা আমরা বলছি পশুপতি শিবের একটা মূর্তি, প্রোটো শিব যেটাকে বলে, প্রোটো শিব এর একটা মূর্তি পাচ্ছি, তার ইনফারেন্স আমরা কি ড্র করছি, তাহলে মোস্ট প্রবাবলি এদের রিলিজিয়াস লাইফটা এরকম ছিল। কারণ এখনকার যে আমাদের আধুনিক মডার্নাইজ শিব রয়েছে তার সঙ্গে প্রোটো শিবের একটা মিল রয়েছে। ঠিক আমরা এখানে কি পাচ্ছি, একটা প্লফিল্ড পাচ্ছি, প্লফিল্ড পাচ্ছি। প্লফিল্ড মানে কি, একটা কৃষি ক্ষেত্র, একটা কৃষি জমি, আমরা প্ল পাচ্ছি, লাঙল পাচ্ছি, তার মানে আমরা কি ইনফারেন্স ড্র করছি, মোস্ট প্রবাবলি এরা এগ্রিকালচার করতে পারতো। ঠিক আছে, আমরা কি পাচ্ছি, আমরা একটা স্নানাগার পাচ্ছি, গ্রেড বাথ পাচ্ছি, আমরা কি পাচ্ছি, ড্রেনেজ সিস্টেম পাচ্ছি। এগুলো থেকে আমরা কি ইনফারেন্স ড্র করছি। তো এর নাম আমরা কি দিচ্ছি, এর নাম আমরা দিচ্ছি হরপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা বুঝতে পারছো, অস্ট্রালোপিথেকাস থেকে হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, এই যে এভিলিউশনটা কিসের কিসের ক্ষেত্রে হচ্ছে, বায়োলজিক্যাল এবং কালচারাল চেঞ্জ। তার এভিডেন্স আমরা কোথায় পাচ্ছি, ইন্ডিয়া পাকিস্তান বর্ডার এলাকাতে, যার নাম আমরা দিচ্ছি হরপ্পান সিভিলাইজেশন। ঠিক, এই যে হরপ্পান সিভিলাইজেশনটা যে আমরা পেলাম, এই হরপ্পান সিভিলাইজেশন আমরা কি নাম দিচ্ছি, ফার্স্ট আরবানাইজেশন। ফার্স্ট আরবানাইজেশন কেন একে আমি আরবানাইজেশন বলছি, কারণ এখানে কি হয়, এখানে প্রথম আমরা পোড়া ইটের ব্যবহার দেখতে পাই, আরবানাইজড ব্যাপারটা দেখতে পাই। তাহলে এখান থেকেই আমাদের পরের কোশ্চেনটা উঠে আসছে, তাহলে এটাকে আমরা এজ অফ ফার্স্ট আরবানাইজেশন বলছি। তাহলে হোয়াট ইজ সেকেন্ড আরবানাইজেশন, কাকে আমরা সেকেন্ড আরবানাইজেশন বলবো, আমরা কাকে বলবো, এজ অফ 16 মহাজনপদ, একে বলছি সেকেন্ড আরবানাইজেশন। এর মাঝে একটা ভিলেজ সিভিলাইজেশন গড়ে ওঠে, এটার নাম কি, এটাকে আমরা বলবো আরিয়ান সিভিলাইজেশন বা ভেদিক যুগ। সেই জন্য আমরা কি প্রথম চ্যাপ্টার পড়ি হরপ্পান সিভিলাইজেশন, তারপরে পড়ি ভেদিক সিভিলাইজেশন, তারপরে পড়ি এজ অফ 16 মহাজনপদ। তাহলে এজ অফ 16 মহাজনপদ হচ্ছে সমগ্র ভারতবর্ষকে কি হচ্ছে, 16টা জনপদে ভাগ হয়ে যাচ্ছে। জনপদ বলতে কি, জনপদ মানে হচ্ছে একটা ছোট ছোট রাজতন্ত্র তৈরি হচ্ছে। 16 মহাজনপদ মানে কি, কাশী, কোশল, অঙ্গ, মগধ, বৃজি, বৎস, মৎস্য, চেদি, মল্ল, গান্ধার, অবন্তী, পাঞ্চাল, সুরসেন, এরকম ভাবে কি হচ্ছে, 16টা জনপদে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা জনপদে কি হচ্ছে, ছোট ছোট রাজতন্ত্র গড়ে উঠছে। হ্যাঁ, এই কাশীতে এক ধরনের রাজতন্ত্র, কোশলে এক ধরনের রাজতন্ত্র। আলটিমেটলি দেখা যাচ্ছে এই 16টা জনপদের মধ্যে কোন জনপদটা ফেমাস হয়ে যাচ্ছে, মগধ নামে একটা জনপদ, যেটা কি আছে একদম সেন্টারে রয়েছে। মগধটা কেন ফেমাস হচ্ছে, কারণ দেখা যাচ্ছে মগধে তিন দিকে তিনটে নদী রয়েছে, কি রয়েছে এখানে, প্রচুর পরিমাণে আয়রন আকরিক পাওয়া যেত। ঠিক আছে, মানে লৌহ আকরিক, সেই জন্য এর অর্থনীতিটাও কিন্তু খুব স্ট্রং ছিল। কি বললাম, আয়রন থাকার জন্য এবং তিন দিকে নদী থাকার জন্য এই কিন্তু মগধটা খুব শক্তিশালী জনপদে তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমি এখানে মগধ দিয়ে শুরু করছি। এই মগধে কি হচ্ছে, বিভিন্ন রাজতন্ত্র রাজ করার জন্য এগিয়ে এলো। ঠিক আছে, এই প্রথম রাজতন্ত্র দেখতে পেলাম আমরা মগধে। তাহলে কি, প্রথমে প্রথমে যে রাজতন্ত্রটা তৈরি হলো তার নাম কি, হর্ষাঙ্ক ডাইনেস্টি। হর্ষাঙ্ক ডাইনেস্টি, তারপরে কি শিশুনাগ ডাইনেস্টি, তারপর নন্দ ডাইনেস্টি, তারপর মৌর্য ডাইনেস্টি। তাহলে হর্ষাঙ্ক ডাইনেস্টি, শিশুনাগ ডাইনেস্টি, নন্দ ডাইনেস্টি এবং মৌর্য ডাইনেস্টি, এরা কি পরপর পরপর কি হলো, রাজ করলো। দেখো এরা আলটিমেটলি একটা রাজতন্ত্র তৈরি করলো, ছোট রাজতন্ত্র, মানে এরাই কি মগধে প্রথম রুল করলো। তারপরে কি আস্তে 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 করে কি হলো, এই সাম্রাজ্যটা বড় হতে শুরু করলো, বড় হতে শুরু করলো। দেখা যাচ্ছে এই যে মৌর্য যারা, এরা কি করলো, মগধকে একটা বিরাট শক্তিশালী রাজতন্ত্রে তৈরি করে ফেললো এবং অনেক বড় এরিয়া জুড়ে হলো। এবার দেখবে সব সময় কি হয়, কোনো জিনিস সব সময় স্টেবল থাকে না, কি হয়, এরকম সাইন কার্ভের মতো একবার বাড়ে একবার কমে, একবার বাড়ে একবার কমে, এরকম জিনিসটা হতেই থাকে। হিস্ট্রিও তার ব্যতিক্রম নয়। কি হয়েছে, এই যে মগধ যে ব্যাপারটা, এখানে কি হলো, একটা শক্তিশালী রাজতন্ত্র তৈরি হলো, একটা বিরাট এরিয়া জুড়ে রাজতন্ত্র তৈরি হলো। এবার এই রাজতন্ত্র তখনই স্টেবল থাকবে যখন এর পরবর্তী রাজারাও শক্তিশালী হবে, তাই না? কিন্তু সেটা নয়, প্রথম দিকের রাজারা বেশ শক্তিশালী ছিল এবং আলটিমেটলি কি মগধকে একটা শক্তিশালী জনপদে তৈরি করেছিল। পরবর্তীকালের রাজারা এতটা শক্তিশালী জনপদকে ধরে রাখতে পারেনি, কারণ তাদের মধ্যে সেই রুল করার মেন্টালিটি ছিল না। তখন কি হলো, আবার সেই যতটা বড় হয়েছিল আবার কি হচ্ছে, অবনমন ঘটা শুরু হলো এরম জায়গায়, মানে কি আবার সমগ্র ভারতবর্ষ আলাদা হতে শুরু করলো। দেখো তার মানে কি বললাম, এজ অফ 16 মহাজনপদে সমগ্র ভারত কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল, সমগ্র ভারতবর্ষ কি গেল, ডিভাইড হয়ে গেল। আবার কি মৌর্যরা কি করলো, আবার সমগ্র ভারতবর্ষকে এক করে দিল। তাহলে এই ডিভিশন থেকে কি করলো, এক করলো, আবার দেখো ডিভাইড হয়ে গেল।
আবার ডিভাইড হয়ে গেল। তাহলে এই দেখো একবার উঠছে একবার নামছে, একবার উঠছে একবার নামছে, এটাই এটাই সমাজের ধর্ম। হিস্ট্রির ক্ষেত্রেও সেটাই হয়েছে। এই যে এই মৌর্যদের পরে তাহলে কি শক্তিশালী রাজতন্ত্র না থাকার জন্য টোটাল জিনিসটা কি হয়ে গেল, টোটাল জিনিসটা ভেঙে গেল। আবার বিভিন্ন জায়গায় সমগ্র ভারতবর্ষে বিভিন্ন ছোট ছোট রাজতন্ত্র তৈরি হয়ে গেল। দেখা যাচ্ছে মৌর্যদের পর পোস্ট মৌরিয়ান একটা যুগ তৈরি হচ্ছে, বললাম যখন শক্তিশালী রাজারা ছিল না তখন কি বিভিন্ন জায়গায় ছোট ছোট রাজতন্ত্র গড়ে উঠলো। যেমন এই মগধেই ছোট ছোট দুটো রাজতন্ত্র রাজ করলো, একটা হচ্ছে শুঙ্গ বংশ, একটার নাম কান্য বংশ। ঠিক আছে। ওডিশায় একটা নতুন রাজতন্ত্র গড়ে উঠলো যার নাম চেদি বংশ। ঠিক আছে। একই রকম ভাবে এই যে ধরো তুমি এরকম ভাবে যদি দেখো, নর্থে কারা রুল করেছে, নর্থের দিকে রাজ করলো কুষাণ রাজতন্ত্র। আবার কি ওয়েস্টার্ন সাইডে কারা কারা রুল করলো শক। শক এক ধরনের গোষ্ঠী যারা ওয়েস্টার্ন সাইডে রুল করেছে। এবার দেখো নর্থ ওয়েস্টার্ন সাইড, এখানেও কেউ না কেউ রুল করেছে। নর্থ ওয়েস্টার্ন সাইডে রুল করছে কারা, ইন্দো গ্রিক বলে এক শক্তিশালী ফরেনাররা। আবার দেখা যাচ্ছে কি কি সাউথের দিকটা আবার আলাদা একটা রাজতন্ত্র গড়ে উঠলো যার নাম সাতবাহন। তাহলে বুঝতে পারছো ব্যাপারটা এখানে কি সাতবাহন। তাহলে কি বললাম, পোস্ট মৌর্য মানে মৌর্য পরবর্তী যুগে কি হচ্ছে, মগধে কারা রুল করছে, মগধে রুল করছে শুঙ্গ এবং কান্য। ওডিশায় চেদি বংশ, এখানে নর্দার্ন সাইডে কুষাণরা, ওয়েস্টার্ন সাইডে তোমার শকরা, নর্থ ওয়েস্টার্ন সাইডে ইন্দো গ্রিক, এবং সাউদার্ন মানে হচ্ছে তোমার দাক্ষিণাত্যে কারা, সাতবাহনরা রুল করলো। তাহলে দেখতে পেলে সেই 16টা মহাজনপদের মতো আবার ছোট ছোট রাজতন্ত্র গড়ে উঠলো। আবার কেউ না কেউ এই জোড়ার পথে সাহায্য করবে। এই কাজটা কে করেছিল জানো, গুপ্ত। গুপ্তরা কি করলো, গুপ্তরা আলটিমেটলি সমগ্র ভারতকে আবার এক করে দিল। তাহলে আমি এখানে গুপ্ত থেকে শুরু করছি। গুপ্তরা ঠিক ভালো বেশ কিছুদিন রাজত্ব করলো। গুপ্তরা রাজত্ব করার পরে আবার সমগ্র ভারতবর্ষ কি এক হয়ে গেল, অনেকটা বড় হয়ে গেল, গুপ্তদের সাম্রাজ্য বিরাট এক্সটেন্ডেড হলো। আবার সেই একই কার্ভের মতো আবার কি হচ্ছে, উঠছে তো নামছে, উঠছে তো নামছে। গুপ্তদের পর দেখা যাচ্ছে আবার সমগ্র ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটা ভাগ হচ্ছে একটা আর্যাবর্ত, একটা হচ্ছে আর্যাবর্ত আর একটা কি দাক্ষিণাত্য। মানে একটা কি বলছে, আর্যাবর্ত মানে নর্দার্ন সাইড আর একটা কি সাউদার্ন সাইড। ঠিক আছে। তাহলে নর্দার্ন সাইড এবং সাউদার্ন সাইড দুটো ভাগে ভাগ হয়ে গেল। তো এই যে আর্যাবর্ত, যেটা এই আর্যাবর্তে কারা রুল করেছে, দেখো ব্যাপারটা কি, এখানে না 4টে বংশ রাজত্ব করেছে। 4টে বংশ কারা, একটা হচ্ছে গৌড় রাজ্য যার রাজা কে ছিলেন জানো, শশাঙ্ক গৌড় রাজ্য রাজত্ব করেছে। একটা কি বলভীর রাজ্য রাজত্ব করেছে, যার রাজা কে ছিল, দেবগুপ্ত। বলভীর, তার রাজা ছিল দেবগুপ্ত। আর একটা কি কনৌজ রাজত্ব করেছে। কনৌজ তো খুব ইম্পর্টেন্ট, যার রাজা ছিল মোস্ট প্রবলি গ্রহবর্মন। ঠিক আছে। এবং আলটিমেটলি আর একটা আছে থানেশ্বরের পুষ্যবতী বংশ রাজত্ব করেছে, যেটা তো আমরা সবাই জানি, হর্ষবর্ধনের কথাই আমরা জানবো। ঠিক আছে। তাহলে কি আর্যাবর্তে এই 4টে আলটিমেটলি রাজতন্ত্র রাজ করেছে। তার মধ্যে একটা মানে বিরাট যুদ্ধ হয়, এই দুজন এক দলে যায়, আবার এই দুজন এক দলে যায়, গ্রহবর্মন এবং হর্ষবর্ধন, শশাঙ্ক আর দেবগুপ্ত, এদের মধ্যে কি হয়, ফাইট হয়। ঠিক আছে। তো আলটিমেটলি এই সমস্ত ফাইটের পরিণতি কি হয়, এই হর্ষবর্ধনই রুল করে তারপরে। ঠিক আছে। এই দুজনের যে যুদ্ধ হয়, যুদ্ধের ফলাফল কিন্তু ছিল শশাঙ্ক জিতে যায়, মানে এরা দুজন জিতে যায়। পরবর্তীকালে হর্ষবর্ধন কি করে, এই শশাঙ্ককে পরাজিত করে টোটাল জায়গাটা ও অ্যাকোয়ার করে নেয়। ঠিক আছে। হর্ষবর্ধনের পর আবার একটা কি হচ্ছে, মাৎসনায় অবস্থা তৈরি হচ্ছে, মানে কি আবার 100 বছরের একটা অন্ধকার যুগ তৈরি হচ্ছে। এই দেখো প্যারালালি এখানে কিন্তু দাক্ষিণাত্যে 4টে বংশ রাজত্ব করে। কারা 4টে বংশ, চোল, চালুক্য, রাষ্ট্রকূট এবং পল্লব। আর এইদিকে যে হর্ষবর্ধন ছিল, হর্ষবর্ধনের পরে আবার কি হচ্ছে, হর্ষবর্ধনের পরে এই আবার দুটো সাম্রাজ্য রুল করছে এখানে। কারা কারা তারা, সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে পাল বংশ আর একটা কারা, সেন বংশ। এই যে সেন বংশ থেকে পুরো হিন্দু শাসনটা শেষ হচ্ছে। সেন বংশের লাস্ট রুলারকে লক্ষণ সেন। এই লক্ষণ সেন তখন বয়স অনেক বেশি, প্রায় 70 থেকে 75-এর কাছাকাছি একটা এজ। এই বুড়ো হচ্ছে তখন বাংলায় রুল করছে। ঠিক আছে। তো এই লক্ষণ সেনের সময় মোটামুটি তুমি ধরতে পারো 1202 খ্রিস্টাব্দ লক্ষণ সেনের সময়। তো এই লক্ষণ সেনের সময় কে একটা মুসলিম অ্যাটাক হয় জানো তো, এই 1202 খ্রিস্টাব্দে লক্ষণ সেনের সময় একটা মুসলিম অ্যাটাক হয়, তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি।
ঠিক আছে, এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলায় অ্যাটাক করে। ইনি কি প্রথম মুসলিম অ্যাটাক করেন? না। এখান থেকে আমরা হিস্ট্রি কিভাবে কানেক্ট করছি? মুসলিম শাসনের ইতিহাসটাকে কানেক্ট করছি। তাহলে মুসলিম শাসনের ইতিহাসকে তুমি যদি দেখো তাহলে কি দেখা যাবে জানো? প্রথমত এই মুসলিম অ্যাটাক হয়েছিল অনেক আগে, 712 খ্রিস্টাব্দে প্রথম মুসলিম অ্যাটাক হয় দাহিরের সময়। ঠিক আছে, এই দাহিরের সময় মুসলিম অ্যাটাক যে হয়েছিল এটা হচ্ছে প্রথম মুসলিম অ্যাটাক। এই যে মুসলিম অ্যাটাক হয়েছিল এবং আলটিমেটলি 1191 এবং 1192, এটা কি ফার্স্ট তরাইনের যুদ্ধ এবং সেকেন্ড তরাইনের যুদ্ধ। এই অবধি অনেক মুসলিম অ্যাটাক হয়েছিল। সমৃদ্ধশালী ভারতবর্ষ থেকে ওয়েলথ গুলোকে নিয়ে নেওয়ার জন্য কি হয়, এই যুদ্ধটা হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যুদ্ধটার কিন্তু ফলাফল কিছুই ছিল না। আলটিমেটলি ভারত থেকে জিনিসপত্র নিয়ে ফরেনাররা বাইরে চলে গেছে। তো এই যে যুদ্ধটা হয়, এই যুদ্ধটার একটা অন্যরকম দিক ছিল। এই যুদ্ধের পর থেকেই ভারতবর্ষে মুসলিম শাসনের সূত্রপাত হয়। কি বললাম, এটা হচ্ছে ফার্স্ট তরাইন এবং সেকেন্ড তরাইন। কার সঙ্গে কার যুদ্ধ হয়? পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরির যুদ্ধ হয়। ঠিক, তাহলে এই প্রথম যুদ্ধে কি হয়? প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জিতে যায়, তারপরের যুদ্ধে কিন্তু ঘুরি জিতে যায়। মোহাম্মদ ঘুরি যখন জিতে যায় তখনই আলটিমেটলি এখানে মুসলিম শাসনের সূত্রপাত হয়। তো ঘুরি নিজে আর ভারতবর্ষে থাকেননি, উনি তার একজন স্লেভকে এখানে রেখে গেছেন। আলটিমেটলি শুরু হচ্ছে দাস বংশ বা স্লেভ ডাইনেস্টি। ঠিক আছে, তারপরে কি স্লেভ ডাইনেস্টি পরে খলজি ডাইনেস্টি, তুগলক ডাইনেস্টি, সৈয়দ ডাইনেস্টি এবং আলটিমেটলি লোদি ডাইনেস্টি। মানে কি বললাম, মানে হচ্ছে এই যে মোহাম্মদ ঘুরি তার একজন স্লেভকে দায়িত্ব দিয়ে চলে গেলেন, তারপরে কি হলো, তারপরে দাস বংশ সূত্রপাত হলো বা স্লেভ ডাইনেস্টি, তারপরে খলজি ডাইনেস্টি, তারপর তুগলক ডাইনেস্টি, তারপর সৈয়দ ডাইনেস্টি এবং তারপর লোদি ডাইনেস্টি। এই ব্যাপারগুলো আমরা যখন টোটাল হিস্ট্রি পড়বো তখন হয়ে যাবে। তা লোদি ডাইনেস্টি কি হলো? আলটিমেটলি লোদিতে গিয়ে কিন্তু আমার একটা সুলতানি শাসন, বলে এটাকে, সুলতানি শাসনের কিন্তু শেষ হলো। এই লোদির লাস্ট রুলার কে ছিল? ইব্রাহিম লোদি। তাই লোদি বংশের শেষ রুলার কে ছিলেন? ইব্রাহিম লোদি। ঠিক আছে, এই ইব্রাহিম লোদির সঙ্গে কার যুদ্ধ হয়? বাবরের যুদ্ধ হয়। ঠিক আছে, ইব্রাহিম লোদির সঙ্গে বাবরের যুদ্ধ হয়, তার নাম কি? পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, কত? 1526 পানিপথের প্রথম যুদ্ধ। এই যুদ্ধের পরে কিন্তু এই সুলতানি শাসনের অবসান হচ্ছে, নতুন একটা মুসলিম শাসনের সূত্রপাত হচ্ছে, যার নাম কি? যার নাম হচ্ছে মোঘল। মোঘল যুগের সূত্রপাত হচ্ছে। তাহলে এই মোঘল যুগের যে সূত্রপাত হচ্ছে, এখানে কারা রুল করেছে তোমরা সবাই জানো। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব কি করলেন? এরা কি? মোঘলরা আলটিমেটলি রুল করলো। তো এই যে ঔরঙ্গজেব, ইনি কি শেষ মোঘল রুলার এবং পরবর্তীকালে মোঘল পরবর্তী রুলাররাও কি করেছে? রুল করেছে। এই সমসাময়িক সময়ে কি হচ্ছে? ভারতবর্ষে ইংরেজদের প্রভাব বা ফরেন শক্তির প্রভাব দেখা যায়। এই টোটাল হিস্ট্রিটাকে টার্ন করছে কে? আইএনএম এ টার্ন করছে। মানে প্রাচীন বা ইতিহাস বা মধ্য ইতিহাসটা কিন্তু শেষ হয়ে আমরা কিন্তু আধুনিক ইতিহাসে ঢুকে যাচ্ছি। আমরা এখানে কি দেখলাম? আমরা এখানে দেখলাম বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং ঔরঙ্গজেব। ঠিক আছে, এরা কি হচ্ছে? এরা হচ্ছে মোঘলরা। ঠিক আছে, এরা হচ্ছে মোঘলরা। আলটিমেটলি এই যে আকবর, আকবরের সময়টা কত বলতো? মোটামুটি 1599 একটা সময়। এই সময়টাতে কি হয়েছে? 1599-তে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে ইংরেজরা ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করলো। কি? ব্রিটিশরা 1599-তে ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করলো, যারা একটা রয়্যাল ফরম্যান পেয়ে জাহাঙ্গীরের কাছে এলেন। এই যে এই জাহাঙ্গীরের সময় কি শুধুমাত্র ব্রিটেনরাই ছিল? না, এই সময় আরো ফরেন পাওয়ার ছিল। কারা ছিল? পর্তুগিজ ছিল, ফ্রেঞ্চ ছিল, ওলন্দাজরা ছিল, কিন্তু আমি তাদের নিয়ে এখন আর ব্যাখ্যা করব না। আমরা বলবো শক্তিশালী তিনটে ফরেন পাওয়ারকে নিয়ে। একটা নাম কি? পর্তুগিজ, একটা নাম কি? ফ্রান্স, আর একটা নাম কি? ব্রিটেন বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। প্রত্যেকে এলো কিসের জন্য? প্রত্যেকে এলো ব্যবসা করার জন্য, বিজনেস করার জন্য। কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে দেখা গেছে ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনটাকেই ধরে নিল, তাই না? তো এখানে যেটা কথা সেটা হচ্ছে এই যে তিনটে ফরেন পাওয়ার, তুমি ভাবো, প্রথমত হচ্ছে ব্রিটিশরা যদি এখানে রুল করতে চায় তাহলে এর প্রথম প্রতিদ্বন্দ্বী কারা হবে? ধরো আমি তোমার যদি সহজে বলি, ধরো আমি অ্যান একাডেমিতে কি হলো একটা পরীক্ষা নিলাম আমি,
ঠিক আছে? তো ধরো আমি তোমাদের তোমরা এখানে 30 জন স্টুডেন্ট আছো, তোমাদের আমি পরীক্ষা নিলাম। তোমাদের প্রথম টার্গেট কি থাকবে? প্রথম টার্গেট থাকবে তুমি এই 30 জনের মধ্যে ফার্স্ট হবে। তাহলে তোমার প্রথম প্রতিদ্বন্দ্বী তোমার সমসাময়িকেরা। পরবর্তীকালে তুমি যখন অ্যানাকাডেমি সমস্ত পরীক্ষায় ফার্স্ট হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? তখন আলটিমেটলি তুমি টার্গেট করবে পিএসসি তে র্যাঙ্ক করার। সেম জিনিসটাই এখানে হয়েছে। এখানে রয়েছে ব্রিটেন, এখানে রয়েছে পর্তুগিজ, এখানে রয়েছে ফ্রান্স। কি হলো? ব্যাটেল অফ সাইহল। ব্যাটেল অফ সাইহল, এই যুদ্ধের মাধ্যমে কি হয়? এই যুদ্ধের মাধ্যমে ব্রিটিশরা বা ইংরেজরা কিন্তু পর্তুগিজদের পরাজিত করে দেয়। পরবর্তীকালে ব্রিটিশরা কি করে? ফ্রান্সের সঙ্গে 3টে যুদ্ধ করে। একটা হচ্ছে ফার্স্ট অ্যাংলো কর্ণাটক, সেকেন্ড অ্যাংলো কর্ণাটক এবং থার্ড অ্যাংলো কর্ণাটক। এই 3টে যুদ্ধ কিন্তু আলটিমেটলি ব্রিটিশের সঙ্গে ফ্রান্সের করতে হয়। এটাকে বলা হয় ব্যাটেল অফ বন্দিবাস। ব্যাটেল অফ বন্দিবাস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ। তাহলে এই যুদ্ধের মাধ্যমে কি হলো? পর্তুগিজ এবং ফ্রান্স দুটো শক্তিশালী ফরেন পাওয়ারকে কি করলো? পরাজিত করলো। তাহলে এখন সমগ্র ভারতবর্ষে ব্রিটিশই ব্রিটিশ। এবার ব্রিটিশরা কি করবে? সমগ্র ভারতবর্ষে সবাইকে পরাজিত করার চেষ্টা করবে। তাহলে ওরা কি করলো? ওরা দু ধরনের টেকনিক অ্যাপ্লাই করলো সমগ্র ভারতবর্ষে রুল করার জন্য। একটা হচ্ছে ডিরেক্ট ওয়ার করব, আর একটা কি বিভিন্ন পলিসি নিয়ে, কূটনীতি নিয়ে আমি কি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে অ্যাকোয়ার করব। এই ওয়ার বলতে কি, কিছু রাজ্য রয়েছে যারা কি ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেছে। কি সেই রাজ্যগুলো? একটা নাম হচ্ছে মহীশূর। মহীশূর, এই মহীশূর রাজ্যের সঙ্গে ব্রিটিশদের 4খানা যুদ্ধ করতে হয়। কি? ফার্স্ট অ্যাংলো মহীশূর, সেকেন্ড অ্যাংলো মহীশূর, থার্ড অ্যাংলো মহীশূর অ্যান্ড ফোর্থ অ্যাংলো মহীশূর। ঠিক আছে? এই 4টে যুদ্ধের পরে আলটিমেটলি কি করলো? মহীশূর রাজ্যকে ব্রিটিশরা অ্যাকোয়ার করলো। তারপরে কারা আছে? তারপর আছে মারাঠা আছে। মারাঠার সঙ্গে 3খানা যুদ্ধ করতে হয়। ফার্স্ট অ্যাংলো মারাঠা, সেকেন্ড অ্যাংলো মারাঠা অ্যান্ড থার্ড অ্যাংলো মারাঠা। তারপরে কি? নেপালের সঙ্গে যুদ্ধ করে। তারপরে কি? বার্মার সঙ্গে যুদ্ধ করে। তারপরে আফগানের সঙ্গে যুদ্ধ করে। তারপর শিখের সঙ্গে যুদ্ধ করে। তাহলে কি হলো? আলটিমেটলি ওয়ার করে ব্রিটিশরা কি করছে? মহীশূর, মারাঠা, তারপর নেপাল, ব্রহ্মদেশ, আফগান এবং শিখ সমস্ত জায়গাকে কি করে নিল? অ্যাকোয়ার করে নিল। ঠিক আছে? সমস্ত জায়গাকে কি করলো? অ্যাকোয়ার করে নিল। পলিসি বলতে কি বোঝায়? 3টে পলিসি নিয়েছিল। একটা হচ্ছে তোমার ডক্ট্রিন অফ ল্যাবস। ডক্ট্রিন অফ ল্যাবস, ঠিক আছে? ডক্ট্রিন অফ ল্যাবস। তারপর তোমার কি? আরেকটা হচ্ছে তোমার সাবসিডারি অ্যালায়েন্স। সাবসিডারি অ্যালায়েন্স এবং ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন। 3টে পলিসি কিন্তু ব্রিটেনরা নেয়। সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে কি? সাবসিডিয়ারি অ্যালায়েন্স মানে হচ্ছে কোন একটা রাজ্যের রাজার কাছে গিয়ে ওয়েলেসলি বলছে, দেখুন আপনি যদি আমার ইংরেজ কিছু সেনাকে আপনি আপনার রাজ্যে স্থান দেন, তাহলে এই সৈন্যদল কি করবে? আপনার সমস্ত ফরেন অ্যাটাক থেকে রক্ষা করবে আপনাকে। এই জন্য কি হচ্ছে? হায়দ্রাবাদের নিজাম ভাবছেন বেশ ভালো বুদ্ধি, তো তাহলে তো এটা করাই যেতে পারে। তো এই জন্য কি হলো? হায়দ্রাবাদের নিজাম এটাকে অ্যাকসেপ্ট করে নিল। ঠিক আছে? তো এরপরে কি? এরপরে তোমার ডক্ট্রিন অফ ল্যাবস। ডক্ট্রিন অফ ল্যাবস কে নিয়েছিলেন? ডালহৌসি নিয়েছিলেন। সত্য বিলোপ নীতি। যদি কোনো রাজ্যের রাজার সত্য না থাকে তাহলে সেটা বিলোপ হয়ে যাবে। ঠিক আছে? তার মানে কি? কোনো রাজা বা রানীর যদি কোনো পুত্র না থাকে তাহলে সেই রাজ্য কার হয়ে যাবে? ব্রিটিশের হয়ে যাবে। এটা হচ্ছে ডালহৌসি সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাবস। ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে কি? এটাও ডালহৌসি নিয়েছিলেন। ওরা জাস্ট কিছু আছিলা, কিছু পলিসি, কিছু কূটনীতি নিয়ে আলটিমেটলি ওই রাজ্যটাকে অ্যাকোয়ার করবে। কি করছে? ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন মানে ও ওই রাজ্যের রাজাকে গিয়ে বলছে যে আপনার রাজ্যে অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিকঠাক নেই, তাহলে ওই রাজ্য আমি অ্যাডমিনিস্ট্রেশন চালাবো, দেখবেন অনেক ভালো চলবে। জোর করে করে এই সমস্ত পলিসি নিয়ে বিভিন্ন রাজ্য অ্যাকোয়ার করলো। এর মাধ্যমে কি হলো? ঝাঁসি, সম্বলপুর, দিল্লি থেকে শুরু করে অযোধ্যা, হায়দ্রাবাদ, এগুলো কি হলো? আলটিমেটলি সমগ্র ভারতবর্ষ কিন্তু ব্রিটিশরা অ্যাকোয়ার করলো। এবার দেখো আলটিমেটলি কি হচ্ছে। তাহলে এই ডিরেক্ট ওয়ার এবং পলিসি, এই দুটো নিয়ে কি করলো? সমগ্র ভারতবর্ষকে ব্রিটিশ নিজের আয়ত্তে নিয়ে নিল। ব্রিটিশরা কি হয়ে গেল? ভারতবর্ষের হেড হয়ে গেল। তাহলে এবার ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনটা তার হাতে চলে গেল না? তাহলে এই অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য সবার আগে কি দরকার? সবার আগে দরকার মানি বা টাকা দরকার সবার আগে, তাই না? এই টাকাটা কোথায় পাবে? এই টাকা পাওয়ার সব থেকে ভালো উপায় কি জানো? রেভিনিউ, মানে রাজস্ব। আর রাজস্ব পাওয়ার তো একটাই স্থান, সেটা হচ্ছে কি? এগ্রিকালচারাল ফিল্ড। এগ্রিকালচারাল ফিল্ড, তাই না? এই যে এগ্রিকালচারাল যে ফিল্ডটা রয়েছে, তার মানে কি এখানে কারা কাজ করছে? পিজেন্টরা কাজ করছে না? যখন টাকার দরকার হচ্ছে তখন এরা কি করছে? পিজেন্টদের উপর কি চালাচ্ছে? একশালা বন্দোবস্ত, 10শালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, রাউতওয়ারি, মহলওয়ারি, এই সমস্ত বিভিন্ন রেভিনিউ সিস্টেম কি করছে? ডেভেলপ করছে।
প্রিজেন্ট সোসাইটির সেন্টিমেন্টটাকে আঘাত করছে এই সমস্ত রেভিনিউ সিস্টেম। তো প্রিজেন্টরা কি করছে, ব্রিটিশদের বিরুদ্ধে খেপে যাচ্ছে এবং আলটিমেটলি প্রিজেন্টরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে। সেই জন্য আমাদের হিস্ট্রিতে পড়তে হয় প্রিজেন্ট মুভমেন্ট, প্রিজেন্ট মুভমেন্ট। কিন্তু আলটিমেটলি পরিণতি কি হচ্ছে, পরিণতি হচ্ছে ব্রিটিশরা জিতে যাচ্ছে, কারণ এরা অশিক্ষিত, এদের লিডার নেই, এরা কি জিততে পারে? কিন্তু নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য এরা যুদ্ধ ঠিকই করছে। একই রকম ভাবে ব্রিটিশদের হাতে কি চলে আসলো, প্রচুর প্রচুর পরিমাণে টাকা চলে আসলো, মানি। এবার এই টাকা দিয়ে ওদের কি করতে হবে, অ্যাডমিনিস্ট্রেশনটাকে সুদৃঢ় করতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন সুদৃঢ় করতে গেলে একটাই অপশন, সেটা হচ্ছে কি কমিউনিকেশন। কমিউনিকেশন সিস্টেমটাকে খুব স্ট্রং করতে হবে। তো কমিউনিকেশন সিস্টেমটাকে স্ট্রং করতে গেলে কি তৈরি করতে হবে, রোড তৈরি করতে হবে, রেলপথ তৈরি করতে হবে। ঠিক আছে, রোড এবং রেল, এই যে যে দুটো ভাইটাল কমিউনিকেশন সিস্টেম তৈরি করার জন্য ওদের কি দরকার, জায়গা দরকার, প্লেস দরকার। সব থেকে ভালো প্লেস কি জানো, ফরেস্ট। এই ফরেস্টটা হচ্ছে রোড এবং রেল এই দুটোকে তৈরি করার জন্য সব থেকে ভালো জায়গা। কি করছে ব্রিটিশরা, ধরে ধরে ফরেস্ট উচ্ছেদ করা শুরু করছে। ফরেস্টে কাদের বাস, ট্রাইবালরা বাস করে না, ট্রাইবালদের মাতৃভূমি ফরেস্ট, ওরা কখনো ফরেস্ট ছেড়ে, বনভূমি ছেড়ে ওরা সাধারণ লোকালিটিতে বসবাস করতে পারে না। তো এই যে ট্রাইবালরা যে খেপে যাচ্ছে, ট্রাইবালরা ব্রিটিশ বিরোধী এক আন্দোলন তৈরি করছে যে না, আমরা এই ফরেস্টটাকে ধ্বংস করতে দেব না। তাই কি হচ্ছে, আলটিমেটলি আমরা হিস্ট্রিতে পড়ছি ট্রাইবাল মুভমেন্ট। তাহলে দেখো আমরা কি পড়ছি, আমরা পিজেন্ট মুভমেন্ট পড়ছি, আমরা ট্রাইবাল মুভমেন্ট পড়ছি। এইভাবে শুধু পিজেন্ট বা ট্রাইবালে ব্রিটিশরা থেমে থাকেনি। কি পড়ছি আমরা, লেবার মুভমেন্ট পড়ছি, আমরা কি পড়ছি, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট পড়ছি। আমরা সন্ন্যাসী বা রিভোল্ট পড়ি, আমরা ফরাইজি রিভোল্ট পড়ি, আমরা ওয়াবি রিভোল্ট পড়ি। এইগুলো কি আলটিমেটলি আমরা দেখছি। কি হচ্ছে ব্রিটিশরা, এর পরিণতিটা কি, আলটিমেটলি পরিণতি হচ্ছে ব্রিটিশরা এই পিজেন্ট সোসাইটিকে খুব অত্যাচার করছে। কি করছে, এরা ট্রাইবাল সোসাইটিকে অত্যাচার করছে, লেবার সোসাইটিকে অত্যাচার করছে। এই সমস্ত অত্যাচারকে কে দেখছে, মিডিল ক্লাস সোসাইটি, মধ্যবিত্ত সম্প্রদায়। মধ্যবিত্ত সম্প্রদায় এদের সমস্ত দুঃখ কষ্টকে দেখছে। আর মধ্যবিত্ত সম্প্রদায়ের সব থেকে বড় অস্ত্র কি জানো, পেন। আলটিমেটলি এই মধ্যবিত্ত সম্প্রদায় তার কলমের মাধ্যমে কি তৈরি করছে, বিভিন্ন বুক তৈরি করছে, কি তৈরি করছে, বিভিন্ন নিউজ পেপার তৈরি করছে, কি তৈরি করছে, বিভিন্ন ম্যাগাজিন তৈরি করছে। ঠিক আছে, তাহলে এই পেন দিয়ে কি করছে, বুক, নিউজ পেপার, ম্যাগাজিন তৈরি করছে। এই সমস্ত কিছুতে কিসের প্রকাশ পাচ্ছে, কি এক্সপ্রেস করছে, এই সমস্ত প্রিজেন্ট মুভমেন্ট, ট্রাইবাল মুভমেন্ট, লেবার মুভমেন্ট, সোশিও রিলিজিয়াস মুভমেন্ট। নীল দর্পণ বইটা সম্পর্কে তোমরা জানো, দীনবন্ধু মিত্রের। কি হচ্ছে, টোটাল নীল চাষীদের উপর যে অত্যাচার করা হয়েছে, টোটাল নীল বিদ্রোহ নিয়ে একটা বিরাট আলোচনা আছে এই বইটা। এই যে বইগুলো, নিউজ পেপার গুলো, ম্যাগাজিন গুলো কাদের জন্য, আমাদের মতো সাধারণ মানুষের জন্য। আমরা কি করছি, আমরা এই বুক, নিউজ পেপার, ম্যাগাজিন কি করছি, পড়ছি। পড়ে আমরা এতদিন ব্রিটিশদের ভেবেছিলাম আমাদের আশীর্বাদ, আজকে আমরা ভাবা শুরু করলাম ব্রিটিশ আমাদের অভিশাপ। আজকে এই ব্রিটিশরা আমাদেরই লোককে এইভাবে অত্যাচার করছে, আমাদের ট্রাইবদের এরকম ভাবে অত্যাচার করছে, তাহলে ব্রিটিশদের আমাদের দেশ থেকে তাড়াতে হবে। কি হলো, সমগ্র দেশের মানুষ এই বই, নিউজ পেপার, ম্যাগাজিনের থ্রু দিয়ে একত্রিত হয়ে গেল, সবাই এক হয়ে গেল। ঠিক আছে, আলটিমেটলি এর সঙ্গে জুড়লো কি প্রিজেন্টরা, এর সঙ্গে জুড়লো কি ট্রাইবালরা, এর সঙ্গে জুড়লো লেবার এবং সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্টের নেতারা। এক বিরাট আন্দোলন তৈরি হলো, ব্রিটিশ বিরোধী আন্দোলন, যার নাম আমরা সবাই জানি কি, রিভল্ট অফ 1857। মহাবিদ্রোহ হলো কাদের এগেইনস্টে, ব্রিটিশদের এগেইনস্টে এক বিরাট মহাবিদ্রোহ হলো। এই যুদ্ধে আলটিমেটলি ভারতীয়রা হেরে গেল ঠিকই, কিন্তু এটা কিন্তু ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। তাহলে আলটিমেটলি এই যুদ্ধে ভারতীয়রা কেন পরাজিত হলো, তার একটাই কারণ, তাদের নির্দিষ্ট লিডার ছিল না। এরা এরা একটা লিডারের অভাবে এই আজকের এই যুদ্ধটা হেরে গেল। তার মানে কি, দেখো খুব ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যুদ্ধের পরে ব্রিটিশ, এই যুদ্ধের পরে ব্রিটিশ এবং ইন্ডিয়ান, এই দু ধরনের সেন্টিমেন্ট দেখো ডেভেলপড হলো। এই ইন্ডিয়ানরা একটা জিনিসই ভাবলো, ইস আরেকটু হলে হয়তো জিতে যেতাম, যদি একটা লিডার থাকতো, যদি একটু লিড করতে পারতাম, তাহলে হয়তো এইবারই ব্রিটিশদের তাড়িয়ে দিতে পারতাম। তাহলে এদের দরকার কি, এদের দরকার একটা লিডার। লিডার, লিডার মানে কি, একটা অর্গানাইজেশন। একজন লিডার তো দরকার না, একটা অর্গানাইজেশন দরকার। যে অর্গানাইজেশনটা কি হবে, সমগ্র দেশের মানুষকে এক করবে, যে অর্গানাইজেশনটা কি করবে, সমগ্র দেশে ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করবে। আর ব্রিটিশদের সেন্টিমেন্টটা একবার ঠান্ডা মাথায় ভাবো তো, ব্রিটিশরা ভাবছে আজকে সব নাটের গুরু কে, এই মিডিল ক্লাস সোসাইটি, এরাই হচ্ছে সমস্ত নাটের গুরু।
এদের যদি কোনোভাবে আমি কন্ট্রোল করতে পারি, তাহলে এরা তাদের বুক, নিউজ পেপার, ম্যাগাজিন এগুলো থ্রু দিয়ে কি করবে, সমগ্র দেশের মানুষকে এক করবে। তাহলে এদের যদি আমি কোনোভাবে কন্ট্রোল করতে পারি, তাহলে দেশের মানুষ কন্ট্রোল, তাহলে আর এই জাতীয় বিদ্রোহ আর ভবিষ্যতে হবে না। ফান্ডা ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? আলটিমেটলি কি হলো, দুজনই কিন্তু একটা জিনিস চাইলো, একটা অর্গানাইজেশন। তাহলে একটা অর্গানাইজেশন যদি থাকতো, তাহলে সেই অর্গানাইজেশনের কথা মিডিল ক্লাস সোসাইটি শুনতো, এবং তাদের কথা কি সমগ্র ভারতবর্ষের মানুষ শুনতো। একটা অর্গানাইজেশন যদি থাকতো, তাহলে সে লিড করতে পারতো, সে সমগ্র দেশের মানুষকে এক করতে পারতো, ব্রিটিশদের আমরা তাড়াতে পারতাম। এই দেখো, দুজনের সেন্টিমেন্ট আলাদা, কিন্তু উদ্দেশ্য কি এক। এক না উদ্দেশ্য? কি সেই উদ্দেশ্য? একটা অর্গানাইজেশন। জন্ম নিল জাতীয় কংগ্রেসের 1885। অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম কি করলেন, একটা কংগ্রেস তৈরি করলেন, যেখানে ভারতীয়রাও ছিল, ব্রিটিশরাও ছিল। কংগ্রেস থেকে আবার আলোচনা শুরু হোক। কংগ্রেস কত সালে তৈরি হলো? 1885 এ অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। এই কংগ্রেস তৈরির পেছনে দুটো উদ্দেশ্য কি, একটা হচ্ছে মিডিল ক্লাস সোসাইটিকে কন্ট্রোল করা, সমগ্র দেশের মানুষকে এক করা। এটা হচ্ছে ইন্ডিয়ানদের উদ্দেশ্য, এটা হচ্ছে ব্রিটিশদের উদ্দেশ্য। ঠিক আছে, সেই জন্য কংগ্রেসের প্রথম দিকের যে লিডার গুলো ছিল, তাদের নাম হচ্ছে মডারেটর। এই মডারেটরদের কি করেছিল, ব্রিটেনরা কিন্তু কন্ট্রোল করতে পেরেছিল। মডারেটরদের কথা কিন্তু ব্রিটিশরা শুনেছিল। তাই যে আলটিমেটলি সেই জন্য কিন্তু প্রথম দিকের সেশনগুলোতে ওই জর্জ ইউল, তারপর তোমার ওয়েডারবার্গ, এরা কি করেছিল, এরা কিন্তু প্রেসিডেন্টশিপ গ্রহণ করেছিল। তারা নিজেদের মতো করে কিন্তু এই অর্গানাইজেশনটাকে কন্ট্রোল করেছিল। দেখো আলটিমেটলি কত সাল অব্দি এই জিনিসটা চলেছিল। দেখো আলটিমেটলি এই যে 1905-এর বঙ্গভঙ্গ, বা তুমি বলতে পারো 1907-এর সুরাট স্প্লিট, এই সময়টা অব্দি কি মডারেটররা রুল করেছিল। মডারেটররা কি ব্রিটিশদের কথা শুনে এই অর্গানাইজেশনটাকে চালাচ্ছিল। ইন্ডিয়ান যে উদ্দেশ্যে কংগ্রেসটাকে কি করলো, তৈরি করলো, সেই উদ্দেশ্যটা কি হলো, মাটি হয়ে গেল। ওরা বলল না, আমরা তো এই জন্য কংগ্রেস তৈরি করিনি, আমরা চেয়েছি ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করব। সেই জন্য এইখান থেকে একটা বিরাট দল তৈরি হলো, যার নাম হচ্ছে এক্সট্রিমিস্ট। এবং এরা সহ্য করতে পারলো না যে আমাদের উদ্দেশ্যই নষ্ট হয়ে যাচ্ছে, এই কংগ্রেসকে ব্রিটেনরা নিজেদের ইচ্ছায় কাজে লাগাচ্ছে। কি হলো, 1907-এর সুরাট স্প্লিট হলো, যে স্প্লিটের থ্রু দিয়ে কি হলো, মডারেটর এবং এক্সট্রিমিস্ট দুটো ভাগে ভাগ হয়ে গেল। এক্সট্রিমিস্টদের উদ্দেশ্য কি, ভারতবর্ষকে একত্রিত করো, ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি করো। আর মডারেটরদের উদ্দেশ্য ছিল পলিসি অফ 3 Ps, 3টে P, প্লিজ, প্রোটেস্ট এবং প্রেয়ার। এই 3টে P থ্রু দিয়ে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা ঠিক অর্জন করে নেব, এই বিশ্বাস নিয়েই ওরা ছিল। কিন্তু সেই বিশ্বাস কতক্ষণ স্টেবল ছিল, 1907 অব্দি। এই 1907-এ সুরাট স্প্লিটের থ্রু দিয়ে তাহলে কি হলো, আলটিমেটলি কংগ্রেসটা কার হয়ে গেল, ইন্ডিয়ানদের অর্গানাইজেশন হয়ে গেল। আর কিন্তু ব্রিটিশদের কোনো জায়গায় কংগ্রেস দিতে পারলো না। প্যারালালি এই সময়ে 1906-এ মুসলিমদের, এবার কি মুসলিম হিন্দু একটা আলাদা আলাদা বিদ্বেষ তৈরি হলো। এইটা কি হয়ে গেল, হিন্দুদের ইনস্টিটিউশন হয়ে গেল। এরা সবাই ভাবতে লাগলো কংগ্রেস হিন্দুদের ইনস্টিটিউশন। সেই জন্য প্যারালালি আরটা কি তৈরি হলো, মুসলিম লীগ তৈরি হলো না, মুসলিম লীগ, যেটা মুসলিমদের সেন্টিমেন্টকে দেখবে। হলো, তাহলে সিস্টেমে দুটো জিনিস এক্সিস্ট করছে, একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে মুসলিম লীগ। ঠিক আছে, তো এই যে এক্সট্রিমিস্ট, আমি যদি এখন এক্সট্রিমিস্টদের কথা ভাবি, তাহলে দেখা যাচ্ছে এই কংগ্রেস বা কংগ্রেসের বাইরে প্রত্যেকেই কি চেয়েছিল, ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিল। প্রথম দিকে এদের উদ্দেশ্য কি ছিল, ডমিনিয়ন স্ট্যাটাস, তাই না, মানে স্বায়ত্ত শাসন। আলটিমেটলি 1929-এর আগে অবধি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উদ্দেশ্য ছিল ডমিনিয়ন স্ট্যাটাস। মানে হ্যাঁ, স্বায়ত্ত শাসন বলতে কি, ব্রিটিশ তোমরা উপরে থাকো, তোমরা আমাদের উপরে থাকো, তোমরা ভালো পড়াশোনা জানা জাতি, তোমরা আমাদের লিড করো, কিন্তু আমাদের স্বায়ত্ত শাসনটা দাও। 1929-এর পর থেকে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি চলে আসে। এই যে এক্সট্রিমিস্ট, এখান থেকে একটা গ্রুপ বেরিয়ে আসলো, যাদের আমি নাম দিয়েছি বোম মারা গ্রুপ। এদের একটাই শান্তি, বোম মারবো, ব্রিটিশ তাড়াবো। মহারাষ্ট্রে এরা এই বোম মারা গ্রুপ কাজ করেছে। বাংলায় আমরা জানি অনুশীলন সমিতি, যুগান্তর দল, আর ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকিকে কে না জানে, তাই না? তারপরে বিনয় বাদল দীনেশ, সবাই কি করেছে, আলটিমেটলি একটাই কাজ, সশস্ত্র সংগ্রাম করো, অস্ত্র দিয়ে সংগ্রাম করো। ঠিক আছে, এটা কি মহারাষ্ট্রে এই বিদ্রোহটা হলো, কোথায় হলো, আলটিমেটলি বাংলায় হলো। কোথায় হলো, উত্তর ভারতে হলো। উত্তর ভারত মানে নর্থ ইন্ডিয়াতে হলো। শুধু তাই নয়, ফরেনেও এর প্রভাব দেখা গেছে, মানে বাইরে ফরেন কান্ট্রিতে, লন্ডন, এই যে আমরা জানি ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে স্টুয়ার্ট গার্ডে কে মাদাম কামা। তুমি ভাবো তো, মানে
চিন্তা করা যায় এই জিনিসগুলোকে, দেশকে স্বাধীন করার জন্য কে কি না করছে। ঠিক আছে, 14 বছরের ক্ষুদিরাম কি করছে, ঝাঁপিয়ে পড়ছে দেশকে স্বাধীন করার জন্য। এটা হচ্ছে একটা গ্রুপ, বোম মারা গ্রুপ। যখন আমরা হিস্ট্রি পড়বো তখন এই জিনিসগুলোকে গল্পের মতো করে পড়বো টোটাল জিনিসটাকে, কিন্তু আজকে আমরা কি করছি, হিস্ট্রি কানেক্ট করছি আর কিচ্ছু না। এই যে সময়, যেটা ধরো 1910 থেকে 1915, এই যে সময়টাতে না, এই সময়টাতে কিন্তু আলটিমেটলি বোম মারা গ্রুপ খুব অ্যাক্টিভ ছিল। হঠাৎ করে কংগ্রেসের হাল ধরেছে অন্য একজন। কি হচ্ছে, 1915-তে আলটিমেটলি গান্ধীজি চলে এলেন, সাউথ ইন্ডিয়ান হিরোর মতো এন্ট্রি হলো। 1915 সালে গান্ধীজি কি করলেন, সবরমতী আশ্রম তৈরি করলেন। তারপরেও কিন্তু লিডার হননি। এই যে সবরমতী আশ্রম তৈরি করার পরে উনি 3টে বিদ্রোহ করেন। 3টে বিদ্রোহের নাম কি, চম্পারণ বিদ্রোহ, খেদা বিদ্রোহ, আমেদাবাদ বিদ্রোহ। 3টে জায়গায় 3টে বিদ্রোহ করেন। এনার নামকে বিদ্রোহ বলা যায় না, এনার নামকে বলা হয় সত্যাগ্রহ। সত্যকে আঁকড়ে ধরে বিদ্রোহ। ঠিক আছে, আমরা কোনোভাবেই অস্ত্র তুলবো না, তুমি যত মারো যত কাটো, আমি অস্ত্র ধরবো না, আমি সহ্য করব। এই 3টে সংগ্রামে, 3টে সত্যাগ্রহতে গান্ধীজি কি হলো, 3টেতেই জয়ী হলেন এবং আলটিমেটলি উনি কি হয়ে গেলেন, কংগ্রেসের হিরো হয়ে গেলেন। সবাই আমরা গান্ধীজিকে হিরো বানিয়ে দিলাম, যে এরকম একজন লিডারকেই তো আমরা চাচ্ছিলাম। তো চলো চলছে। এবার কংগ্রেস কি হচ্ছে, কংগ্রেস যখনই গান্ধীজিকে মেনে নিল তখন কিন্তু এক্সট্রিমিস্টরা আর কংগ্রেসে থাকেনি, ওরা কিন্তু আলাদা করে নিজেদের প্রচেষ্টা চালিয়ে গেছে। কংগ্রেসটা দেখো আরো সংকীর্ণ হয়ে গান্ধীর কংগ্রেস হয়ে গেল। এরকম একটা কন্ডিশনে 1916-তে লখনৌ সেশনে এই মুসলিম লীগ এবং আলটিমেটলি তোমার কংগ্রেস জুড়ে গেল। কার প্রচেষ্টায়, অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলকের হোম রুল লীগের একটা এফেক্টের জন্য। গান্ধীজি কি করলেন, গান্ধীজি লিডার হয়ে যাওয়ার পরে 3টে বড় বড় বিদ্রোহ করেছেন। তোমার প্রথমটা কি, নন কোঅপারেটিভ মুভমেন্ট। আমরা কোনো প্রকার কোঅপারেশন জানাবো না ব্রিটিশদের সঙ্গে। তার কত সালে হয়, 1920-তে। কোনো প্রকার কোঅপারেশন আমি করব না। তারপরে কি, তারপর হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, মানে কি আইন অমান্য আন্দোলন। কত সালে হয়, 1930 সালে হয়। তাই কি, প্রথম লবণ আইন ভঙ্গ করে উনি আইন অমান্য আন্দোলন শুরু করলেন। সেই সবরমতী আশ্রম থেকে বিরাট এক জার্নি করেছিলেন 78 জন ফলোয়ার নিয়ে। তারপরে কি করলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট করলেন। কত সালে, 1942-তে কি করলেন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট করলেন। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে 1942-তে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট করলেন, এই অবধি কিন্তু গান্ধীজির একটা বিরাট প্রভাব ছিল। এরপরে কিন্তু আবার গান্ধীজির প্রভাবটা ডিলিট হয়ে যায়। এই কিন্তু গান্ধীজির এই নীতিতে বিশ্বাস করেনি অনেকেই, সেই জন্যই 1929 সালের লাহোর সেশন হলো কংগ্রেসের সময়। জওহরলাল নেহরু কি করলেন, আমরা আর গান্ধীর নীতিকে মানি না, আমরা কি পূর্ণ স্বরাজের দাবি করব। এই জওহরলাল নেহরুর সঙ্গে সব থেকে ভালো বন্ধুত্ব ছিল হচ্ছে আমাদের বিখ্যাত নেতা, আমাদের মানে প্রাণের নেতা, যিনি কি সুভাষচন্দ্র বসু। এই জওহরলাল নেহরু এবং সুভাষচন্দ্র বোস, এই দুজন কি হলো, আলাদা হয়ে গেলেন। এই সুভাষচন্দ্র বসুর কি নীতি ছিলেন, এই বোম মারা গ্রুপের কি নীতি ছিল, বোম মারো ব্রিটিশ তারাও। গান্ধীজির কথা হচ্ছে আমি আর কিছু জানি না, আমি সহ্য করব, ব্রিটিশরা আমাকে এমনি স্বাধীনতা দেবে। সুভাষচন্দ্র বসু বলছে না, এই বোম মেরেও কোনো কাজ হচ্ছে না, সহ্য করেও কোনো কাজ হচ্ছে না। তাহলে কিভাবে কাজ হবে, কিভাবে কাজ হবে, কাজ হবে হচ্ছে ফরেন পাওয়ার চাই আমার। চলে গেলেন জার্মানির কাছে, চলে গেলেন মুসোলিন, হিটলারের কাছে, এদের সাহায্যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদের হারাবেন। এই মেন্টালিটি নিয়ে কিন্তু সুভাষচন্দ্র বসু তার প্রচেষ্টা চালিয়ে গেছে। তোমরা গুমনামি বাবা সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটা দেখলে তুমি অনেকটা ওখানকার হিস্ট্রি জানতে পারবে। ঠিক আছে, তো এরম ভাবে কি, এরম ভাবে আলাদা আলাদা ভাবে কি ব্রিটিশ বিরোধী আন্দোলন তৈরি হয়েছে। এবার এই যে 1942-র পর থেকে সুভাষচন্দ্র বসু একটা বিরাট জায়গা দখল করে। ঠিক আছে, এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে কিন্তু আলটিমেটলি ব্রিটিশরা বুঝতে পেরে গেল যে না, আর ভারতবর্ষে থাকা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, অনেক রকম ভাবে তারা ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কি হলো, আমরা আর ডমিনিয়ন স্ট্যাটাস চাই না, আমরা কি চাই, আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই। 1946-এ কি হচ্ছে, ব্রিটিশরা কি করলো, এক প্রকার একটা মিশন পাঠালো, ক্যাবিনেট মিশন। ঠিক আছে, স্যার এভি আলেকজান্ডার, প্যাথিক লরেন্স এবং স্টাফোর্ড ক্রিপস, এই তিনজনের একটা মিশন পাঠালেন 1946-এ, যার নাম ক্যাবিনেট মিশন, বাংলায় যাকে বলে মন্ত্রী পরিষদ। এনাদের একটা মেইন রেকমেন্ডেশন কি ছিলেন, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কত সালে তৈরি হয়, 1946-এ। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেইন কাজ কি ছিল, মেইন কাজ হচ্ছে কনস্টিটিউশন গঠন করা। আলটিমেটলি 1946-এ ক্যাবিনেট মিশনের মেইন রেকমেন্ডেশনে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হলো, তারাই আলটিমেটলি ভারতবর্ষের কনস্টিটিউশন তৈরি করলো। এবং একটা পর্যায়ে আর পারা গেল না, 1947-এ মাউন্ট ব্যাটেন কি করলো, ভারতবর্ষকে দুটো আলাদা আলাদা
স্বতন্ত্র দেশে তৈরি করলো, একটা পাকিস্তান আর একটা ইন্ডিয়া। তো এইভাবে আলটিমেটলি সেই অস্ট্রালোপিথেকাস থেকে আমরা কিন্তু 1947-এ চলে এলাম। এই 1946-এ যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা তৈরি হয়েছিল, এখান থেকে কিন্তু আমরা কনস্টিটিউশন চ্যাপ্টারটা শুরু করেছি, এবং এই কন্ডিশন থেকে কনস্টিটিউশন বলা শুরু করব। এখানেও 1 ঘন্টা কনস্টিটিউশন নিয়ে কথা বলতে পারি আমরা, ঠিক আছে? তো এরকম ভাবে সমগ্র সাবজেক্টটি যদি তুমি লিঙ্ক না করতে পারো, তাহলে পড়াশোনার মধ্যে মজা পাবে না। তোমাদের অনেক রিকোয়েস্টে আজকে আমি এই ক্লাসটা করলাম।